আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে যুবদল নেতা সহ দুজন আহত হয়েছেন। রাত ৮টার দিকে উপজেলার কাতার বাজার এলাকায় এই সংঘর্ষ হয়। হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হওয়ার আগেই রাজপথে আওয়ামী লীগ। ইউনূসের ইস্তফার দাবিতে ঢাকার রাস্তায় ক্ষমতাচ্যুত শাসক দলের মিছিল। এদিকে দলনেত্রীর বিরুদ্ধে বিচার পর্ব শুরুর আগেই রাজপথে নামল আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবি জানান ছাত্রলীগের সদস্যরা। এনটিএমসি কিংবা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তারা কি এনসিপির সর্বনাশ ডেকে আনতে চাইছে? তারা কি এনসিপির এই সব গুণধর নেতাদের গুণ ফাঁস করে দিতে চাইছে? শুধুমাত্র আহত এবং নিহতদের পরিবারকে সহায়তা করাই সরকারের উদ্দেশ্য নয়, বরং ইতিহাসকে বিকৃতভাবে বা ইতিহাসকে খণ্ডিত করা অথবা ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বিভ্রান্তিকরভাবে আমাদের সামনে উপস্থাপন করা সরকারের অন্যতম একটি লক্ষ্য। দর্শক, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া চলছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরই বিচার প্রক্রিয়া চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনাকে কি আদৌ সরকার ভারত থেকে ফিরিয়ে আনতে চায়? আন্তর্জাতিক অঙ্গনের সহযোগিতা কিংবা সাপোর্ট কি সরকারের? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। যত ফোন রেকর্ড আমরা ফাঁস হয়ে যেতে দেখেছি, সেসব ফোন রেকর্ডের বেশিরভাগই সংবাদপত্র অফিসে সংবাদ মাধ্যমের কাছে চলে এসেছিল সামরিক গোয়েন্দা সংস্থা কিংবা এনটিএমসি, ওই যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, যার মাধ্যমে টেলিফোনে আড়ি পাতার সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসা হয়েছিল এবং টেলিফোনে আড়ি পাতা হচ্ছিল। তাহলে এনটিএমসি কিংবা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তারা কি এনসিপির সর্বনাশ ডেকে আনতে চাইছে? তারা কি এনসিপির এই সব গুণধর নেতাদের গুণ ফাঁস করে দিতে চাইছে? জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের অত্যন্ত সক্রিয় এবং সরব যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নৈতিক স্খলনের অভিযোগ ওঠার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। দলের ভেতরে এর আগে যে তারা বিষয়গুলো জানতো না, এর কোনো প্রমাণ পাওয়া যায় না। যেমন এক্ষেত্রে সারোয়ার তুষারের যে ভয়াবহ কুরুচিপূর্ণ কথোপকথন ফাঁস হয়ে গেছে দলের একজন কর্মীর সঙ্গে, নারী কর্মীর সঙ্গে তিনি যে ভাষায় কথা বলছেন, সেই নারী কর্মী কিন্তু ভুক্তভোগী হিসেবে দলীয় নেতৃবৃন্দকে জানিয়েছিলেন যে সারোয়ার তুষার তাকে ক্রমাগতভাবে যৌন হয়রানি করছেন। যেসব টেক্সট মেসেজ এবং কল রেকর্ড ফাঁস হয়ে গেছে সেসব বিষয়ে তার কথা হয়েছিল জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতা নাহিদ ইসলামের সঙ্গে। নাহিদ ইসলাম তাকে অন্য দুজন নেতার সঙ্গে কথা বলতে দেন। আর এই নারী ভুক্তভোগী সবচেয়ে বড় যে কথাটা বলেছেন যে তিনি গিয়েছিলেন দলের নারী মুখপাত্র মানে সামান্থা শারমিনের কাছে এই সারোয়ার তুষার যে তাকে যৌন হয়রানি করছেন সে বিষয়ে অভিযোগ তুলে ধরতে বা একটা সুরাহা করতে। সামান্থা শারমিন তাকে উল্টে বলেছেন যে আপনি যে সারোয়ার তুষারকে তুমি তুমি করে কথা বলেন তাতে কি তাকে একরকম ইনভাইট করা হয় না? মানে এই দল ভর্তি যে কি ধরনের চিন্তা ভাবনার মানুষ আর কি কি সব গুণধর চোর এবং যৌন বিকৃতি সম্পন্ন তরুণেরা যুক্ত হয়েছেন, এর বোধহয় খুব বড় আর কোনো প্রমাণের দরকার হয় না। মানে একজন নারী বলছেন আরেকজন নারী যদি একজন পুরুষকে তুমি বলেন তাহলেই নাকি তাকে যৌন হয়রানির ইনভাইট করা হচ্ছে। অন্যদিকে যতক্ষণ না কল রেকর্ড আর টেক্সট মেসেজ ফাঁস হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর তীব্র নিন্দার ঝড় উঠছে, ততক্ষণ পর্যন্ত দলেও কেউ নড়ে চড়েও বসে না, কারণও দর্শায় না। এমনকি নাহিদ ইসলাম ডেকে সারোয়ার তুষারকে একটু ধমকেও দেয় না বা কোনো দলীয় সালিশেরও ব্যবস্থা করে না। কে এই কল রেকর্ড ফাঁস করলো? ভুক্তভোগী নারী যদি কল রেকর্ড ফাঁস করবেন তার নিজের পরিচয়, ব্যক্তিগত জীবনকে এতটাই প্রকাশ্য করে ফেলবার সাহস বা উদ্যোগ নেবেন, তাহলে তিনি তো সেটা নিজ উদ্যোগেও করতে পারতেন, কিংবা তাহলে কি তিনি সত্যি দলের কাছে প্রতিকারের জন্য যেতেন? দেখুন, এ ধরনের কল রেকর্ড টেক্সট মেসেজ সাধারণত কোন পরিস্থিতিতে ফাঁস হয়ে যায় সেটা আমার ধারণা সাংবাদিক জাহাওয়াদ নির্ঝরও আমার সঙ্গে হয়তো একমত হবেন যে সাধারণভাবে এই কল রেকর্ড টেক্সট মেসেজগুলো সাংবাদিকদের কাছে, সংবাদ মাধ্যমের কাছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য আসে গোয়েন্দা সংস্থার কাছ থেকে, সামরিক গোয়েন্দা সংস্থার কাছ থেকে। গত কয়েক বছর যাবত আমরা যত আলোচিত ফোন কনভারসেশন দেখেছি, শেখ হাসিনা খালেদা জিয়ার ফোন কনভারসেশন থেকে শুরু করে যত ফোন রেকর্ড আমরা ফাঁস হয়ে যেতে দেখেছি, সেসব ফোন রেকর্ডের বেশিরভাগই সংবাদপত্র অফিসে সংবাদ মাধ্যমের কাছে চলে এসেছিল সামরিক গোয়েন্দা সংস্থা কিংবা এনটিএমসি, ওই যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, যার মাধ্যমে টেলিফোনে আড়ি পাতার সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসা হয়েছিল এবং টেলিফোনে আড়ি পাতা হচ্ছিল। তাহলে
এনটিএমসি কিংবা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তারা কি এনসিপির সর্বনাশ ডেকে আনতে চাইছে? তারা কি এনসিপির এই সব গুণধর নেতাদের গুণ ফাঁস করে দিতে চাইছে? 2021 থেকেই যেহেতু রাষ্ট্রচিন্তার নেতা হিসেবে এ ধরনের হয়রানি করার গুণ সারোয়ার তুষারের ছিল আছে বলে জানা আছে পরিচিত পরিসরে, সে কারণেই কি সারোয়ার তুষারের ওপর নজর রাখা হচ্ছিল, তার ফোনে আড়ি পেতে এই টেলিফোন কনভারসেশন নিয়ে শেষ পর্যন্ত সেটা সংবাদ মাধ্যমে প্রকাশ করে দেওয়া হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেওয়া হলো সেই সময়ে যখন এনসিপি ঠিক বুঝে উঠতে পারছে না তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের লন্ডন বৈঠকের পর তারা কি অবস্থান নেবে। জুলাই সনদের মাধ্যমে তারা সংবিধান বাতিল চায়, রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের অর্থাৎ সেনা, নৌ, বিমান বাহিনী প্রধানের অপসারণ চায়, সামরিক কর্তৃত্বে, সামরিক নেতৃত্বে বড় ধরনের রদবদল চায়। এই অবস্থায় এনসিপিকে একটু ভড়কে দেওয়া, এনসিপিকে একটু নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, কিংবা আর যারা যা করছেন, যারা তানভীরের মতো চুরি করছেন শত শত কোটি টাকা, কিংবা যারা সারোয়ার তুষারের মতো একদিকে সংস্কারের বাংলাদেশ, নতুন বাংলাদেশের বড় বড় কথা টকশোতে গিয়ে বিভিন্ন ফোরামে গিয়ে বলে আসছেন, অথচ নিজেরা সরাসরি নিজ দলের নারী কর্মীদেরকে এভাবে হয়রানি করছেন, তারা একটু ভড়কে যাবেন, সাবধান হবেন, কিংবা নিচুস্বরে কথা বলবেন, সেটা এই সময়ে কে চাইতে পারেন? অনেক ক্ষেত্রেই সামরিক গোয়েন্দা সংস্থা কিংবা এনটিএমসি-কে দিয়ে এই মনিটরিং গুলো তো সরকারের তরফ থেকে করানো হয়, মানে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে বলা হয়নি তো যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি ডক্টর ইউনূসের নিজ দল, কিন্তু তাকেই কোনোভাবে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না, তার দাবি দাওয়াকে কোনোভাবে একটা যুক্তিসঙ্গত ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যাচ্ছে না। সে কারণেই কি এদের দলীয় নেতাকর্মীদের প্রত্যেকটি পদক্ষেপের দিকে সামরিক গোয়েন্দা সংস্থা নজর রাখছে, এনটিএমসি টেলিফোনে আড়ি পাচ্ছে এবং সময় মতো আরো নানা প্রমাণাদি হাজির হবে। এই প্রমাণাদির হাজির হতে শুরু করলে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি কি সত্যি টিকতে পারবে? যে ধরনের অন্যায়, যে ধরনের ফৌজদারি অপরাধ প্রকাশ্যে গত 10 মাসে তারা করে গেছেন। হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হওয়ার আগেই রাজপথে আওয়ামী লীগ। ইউনূসের ইস্তফার দাবিতে ঢাকার রাস্তায় ক্ষমতাচ্যুত শাসক দলের মিছিল। এদিকে এপার বাংলায় বসেই ওপার বাংলায় প্রত্যাবর্তনের কৌশল জানালেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। জি24 ঘন্টা এক্সক্লুসিভ প্রতিবেদন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শুরু করতে চলেছে সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 7 দিনের মধ্যে হাসিনা হাজির না হলে তার অনুপস্থিতিতেই বিচার শুরু হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের বিচারপতি। এদিকে দলনেত্রীর বিরুদ্ধে বিচার পর্ব শুরুর আগেই রাজপথে নামল আওয়ামী লীগ। সোমবার ভোরে রাজধানী ঢাকার শাহবাগে মিছিল করে আওয়ামী লীগের ছাত্র সংগঠন। সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবি জানান ছাত্রলীগের সদস্যরা। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগেই বাংলাদেশের নিষিদ্ধ ঘোষণা করা হয় ছাত্রলীগকে। তাদের এই ঝটিকা মিছিলে ক্ষুব্ধ ইউনূস বাহিনী। এদিকে এপার বাংলায় বসেই ওপার বাংলায় প্রত্যাবর্তনের লক্ষ্যে নেমে পড়েছে শেখ হাসিনার দলের বেশ কয়েকজন সদস্য। কিন্তু কিভাবে হবে প্রত্যাবর্তন? কোন কৌশলে বাংলাদেশে ফিরবে আওয়ামী লীগ? জি24 ঘন্টায় এইসব প্রশ্নের উত্তর দিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। বাংলাদেশে ক্রমেই দুর্বল হচ্ছেন ইউনূস এবং তার শাগরেদরা। সেই সুযোগে প্রত্যাবর্তনের অপেক্ষায় হাসিনার দল। আগামী দিনে আরও একটা পালাবদল দেখবে ওপার বাংলা। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে যুবদল নেতা সহ 2 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত 8টার দিকে উপজেলার কাতার বাজার এলাকায় এই সংঘর্ষ হয়। দর্শক, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া চলছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরই বিচার প্রক্রিয়া চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেটাকে কেন্দ্র করে নতুন অনেক আলোচনা সামনে আসছে। এবার শেখ হাসিনার নামে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তার ঢাকার যে বাড়ি সুধা সদন, গণভবনের বাইরে তার নিজস্ব বাড়ি সুধা সদনের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেন তিনি আদালতে হাজির হন, এমনটাই আমরা দেখেছি। শেখ হাসিনাকে নিয়ে অনেক আলোচনা রয়েছে। সরকার ইন্টারপোলের সাহায্য চেয়েছিল, ভারতের দ্বারস্থ হয়েছিল, তারপরে অনেক জল আসলে গড়িয়েছে। এখানে অনেক ধরনের প্রশ্ন সামনে এসেছে। সরকার কি আদৌ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়, নাকি ব্যাপারটাকে জিইয়ে রেখে এক ধরনের এটা নিয়েই কার্যক্রম শেষ করতে চায় সরকার? নানা রকমের প্রশ্ন সামনে আসছে। আওয়ামী লীগের নেতারাও নানা রকমের কথা বলার চেষ্টা করছেন, নিজেদের পক্ষে, কখনো সরকারের বিপক্ষে। সরকারের অবস্থান কি আদতে শেখ হাসিনা বিষয়ে? সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে কি আদৌ সরকার ভারত থেকে ফিরিয়ে আনতে চায়? সেই দিকে সরকারের মনোযোগ রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনের সহযোগিতা কিংবা
সাপোর্ট কি সরকারের রয়েছে? শেখ হাসিনাকে আদৌ সরকার ফিরিয়ে আনতে চায় কিনা, নাকি এই ব্যাপারটাকে জিইয়ে রেখে সরকার তাদের যে মেয়াদ সেই মেয়াদটা পূর্ণ করে নির্বাচন দিয়ে চলে যেতে চায়, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। গতকালকে আমরা দেখেছি শেখ হাসিনার নামে বাংলাদেশের বেশ কিছু জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং তাকে ফিরে এসে আদালতে এসে আত্মসমর্পণ করতে হবে এমন কথা বলা হয়েছে এবং শেখ হাসিনার ঢাকার যে ঠিকানা সুধা সদন, সেই সুধা সদনের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে এমনটাও বলা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দুটো প্রশ্ন এখানে, সেটা হচ্ছে সুধা সদন কি আস্ত রয়েছে, সুধা সদন কি অক্ষত রয়েছে, সেখানে কি কোনো মানুষ বাস করে কিংবা মানুষ বাস করার মতো উপায় রয়েছে? 5 আগস্টের পরে সুধা সদনকে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই খবর তো সরকারও জানে, সাধারণ মানুষও জানে, আন্তর্জাতিক মাধ্যমও জানে। তাহলে কার কাছে সরকার সেখানে চিঠি পাঠালো? আরেকটা ব্যাপার হচ্ছে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো, চিঠি পাঠানো হচ্ছে, সরকার কি জানে না শেখ হাসিনা ভারতে রয়েছে? যেখানে ভারতের সঙ্গে ভারতের চিঠি পর্যন্ত দিয়েছে সরকার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক মিটিং হয়েছে শেখ হাসিনাকে নিয়ে, তারপরেও পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া, তার বাসায় চিঠি পাঠানো, এগুলো এক ধরনের লোক দেখানো কার্যক্রম কিনা সেই প্রশ্নটা বিভিন্ন তরফ থেকে আসছে। সেই কারণেই প্রশ্ন উঠেছে শেখ হাসিনাকে কি আদৌ এই সরকার ফিরিয়ে আনতে চায় কিনা। সেই ব্যাপারে অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করবো এবং আলোচনা করে বোঝার চেষ্টা করব যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কে সরকার কি ভাবছে এবং সরকার সম্পর্কে এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি ভাবছেন। আমরা জানি যে সরকার ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে শেখ হাসিনাকে সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফিরিয়ে আনার জন্য। বিভিন্ন সূত্র মতে শোনা যায় যে অন্তত 4 বার ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে সরকার, কিন্তু ইন্টারপোল সরকারের আবেদনে সাড়া দেয়নি এখন পর্যন্ত। গত নভেম্বরে প্রথম ইন্টারপোলের সাহায্য চাওয়া হয় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপারে ইন্টারপোল যেন রেড নোটিশ জারি করে এবং ইন্টারপোলের যে সদস্য দেশগুলো সেই সমস্ত দেশে সেই নোটিশ যেন পাঠানো হয়, যেন সেই নোটিশের ভিত্তিতে যে দেশে তারা রয়েছে সেই দেশের সরকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু ইন্টারপোল এই ব্যাপারে কোনো ধরনের সাপোর্ট বাংলাদেশ সরকারকে করেনি, করতে দেখা যায়নি। কেন করলো না? ইন্টারপোল কেন সাড়া দিচ্ছে না? এটা একটা বড় প্রশ্ন। তাহলে কি ইন্টারপোল মনে করছে যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা, সেই মামলাগুলো রাজনৈতিক মামলা এবং রাজনৈতিক বিবেচনায় মামলা, যে মামলাগুলো করা হয়েছে এবং যেসব খুনের মামলা করা হয়েছে সেই সবগুলোতেই বলা হয়েছে যে খুনিরা, যারা খুন করেছে, তারা এই আসামিদের পরামর্শে, ইন্ধনে এই খুনগুলো করেছে। এই অভিযোগই এক ধরনের হয়তো ইন্টারপোলকে ভাবতে বাধ্য করেছে যে ব্যাপারগুলো রাজনৈতিক। আর যখন বলা হচ্ছে যে আসামিরা পরামর্শে, এই প্রধান আসামিদের পরামর্শে, খুনিরা প্রধান আসামিদের পরামর্শে খুনের কাজ করেছে,